পোশাকের বৈশ্বিক বাজারে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এখানে কম দামের টি শার্ট যেমন আছে, তেমন আছে উচ্চ মূল্যের ডেনিম জ্যাকেট, স্যুট কিংবা ওভারকোট। প্রায় $1,00,00,000 বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও তা গুটি কয়েক পণ্য নির্ভর। গত এক দশক ধরে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য টি শার্ট। করোনা মহামারী শুরুর আগে থেকেই পণ্যটির রপ্তানি ছিল কমতির দিকে। করোনা এসে সেখানে আরও বেশি গতি যোগ করেছে। এমনই একটি প্রেক্ষাপটে দৈনিক বণিক বার্তায় প্রকাশিত হয়েছে টি শার্ট, ট্রাউজার, সোয়েটার সব পণ্যের রপ্তানি কমেছে শীর্ষক একটি প্রতিবেদন। প্রতিবেদনটি করেছেন বণিক বার্তার প্রধান প্রতিবেদক বদরুল আলম। দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তার নিউজ রুমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রুহিনা ফেরদৌস। দর্শক, আপনারা জানেন এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের পত্রিকায় প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ ও তার বিশ্লেষণ করে থাকি। তেমনি আজ আমরা বদরুল আলমের তৈরি করা এই প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বদরুল আলম, বণিক বার্তার নিউজ রুমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুরুতে আপনি যদি আপনার প্রতিবেদনটি যেটা আপনি করেছেন টি শার্ট, ট্রাউজার, সোয়েটার সব পণ্যেরই রপ্তানি কমছে, এর প্রেক্ষাপটটা সংক্ষিপ্ত করে দর্শকদের জন্য তুলে ধরতেন। জি, ধন্যবাদ রহিনা। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। আমাদের এই প্রতিবেদনটিতে মূলত আমাদের পোশাক খাতের গত অর্থ বছর বলতে আমাদের জুন মাস শেষ হওয়া অর্থ বছর, মূলত কোভিড কালটাও পড়ে গেছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত। তো এই জুন শেষে আসলে আমাদের পোশাক খাতের যে শীর্ষ পণ্য বলতে হচ্ছে কি আমাদের মোট রফতানির 85%ই হয় পোশাক। সেই পোশাকের মধ্যেও আবার গুটি কয়েক পণ্য যেগুলো আসলে বেশি রফতানি হয়, সেই যে শীর্ষ 10টি বা 20টি পণ্য, সেই পণ্য নিয়েই আমাদের এই প্রতিবেদন, যে সেই পণ্যগুলোর রফতানি আসলে এই কোভিড মহামারীর প্রেক্ষাপটে আসলে কি অবস্থা বিরাজ করছে সেটা নিয়েই আমরা এই প্রতিবেদনে আলোচনা করেছি। এবং প্রতিবেদনের তথ্য উপাত্তের উৎস ছিল আসলে বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক প্রতি প্রান্তিকেই একটা আমাদের পোশাক খাতের পর্যালোচনা প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করে। সেটারই সর্বশেষ সংস্করণটা আপনার গত মাসে প্রকাশ হয়েছে। সেই প্রতিবেদনে এই চিত্রটি উঠে এসেছে, যেটার উপরে ভিত্তি করে আমরা আসলে দর্শক পাঠকদের উদ্দেশ্যে বলেছি যে আমাদের যে শীর্ষ 10টি পোশাক পণ্য তাদের রপ্তানি কি অবস্থা এবং কি গতি প্রকৃতি কি। এবং আসলে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে শীর্ষ 10টি পণ্য তার সবগুলোই কমেছে, এবং এটা খুব অস্বাভাবিক কিছু না, খুবই স্বাভাবিক এই কোভিড প্রেক্ষাপটে। এবং কোভিডের আগে থেকেই আসলে আমাদের রপ্তানিটা খুব স্লথ গতির ছিল, পোশাক রপ্তানির গতিটা, এবং সেইটা আসলে কোভিডের কারণে আরও বেশি ত্বরান্বিত হয়েছে। এবং দেখা গেছে 10টি পণ্যেই আপনার রপ্তানি কমেছে। একটি পণ্য যেটি আসলে এখানে পজিটিভ দেখা যাচ্ছে সেটি মূলত পাটের তৈরি সুতা আসলে সেখানে কথা বলা হচ্ছে। কাজেই এটা পোশাকের মধ্যে সরাসরি না পড়লেও ওই কারণেই আসলে ওই পণ্যটি পজিটিভ, যেহেতু এটা আমাদের মৌলিক চাহিদার পোশাক পণ্য না। তো এই পরিস্থিতিটাই আসলে আমরা এই প্রতিবেদনে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। এখানে তো পণ্য বৈচিত্র্যকরণের একটা প্রসঙ্গ তুলে ধরা হলো যে আমরা শুধুমাত্র একটা পোশাক বা কয়েকটা পোশাকের উপর নির্ভরশীল। তো এখন আমাদের আর&জি সেক্টরে আসলে পণ্য বৈচিত্র্যকরণের এই বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে? জি, এটা আর একটু বৃহৎ প্রেক্ষাপটে যদি আমরা ভাবতে যাই, যে আমাদের রফতানি, আমি উদাহরণস্বরূপ যদি বলি, এক্স্যাক্ট ফিগার না বললেও যে $40 বিলিয়ন হয়, সেই রফতানির 85%, আমি একটু আগে আবার বললাম যে 85%ই হয় পোশাক। তো একটা হচ্ছে কি রফতানি খাতের বৈচিত্র্যকরণ, মানে রফতানি ঝুড়িটা আরও কীভাবে বৈচিত্র্যময় হবে, সেই প্রেক্ষাপটে আসলে আমাদের অগ্রগতি 85%, বাকিটা যদি ধরেন খুব কম যেমন না, আবার সেটা পরিমাণে আসলে খুব বেশিও না। তো যেটা বলতে চাচ্ছি যে পর্যায়ক্রমে এই যে 85%-এর বাইরে যে 15% যে পণ্যগুলো, সেগুলো আপনার ধীরে ধীরে রফতানি বাড়ছে। এবং আমরা সেই দিন পর্যন্ত আপনাদের রফতানি, আমরা যেদিন এই প্রতিবেদনটি করেছি সেই দিন পর্যন্ত আমাদের কাছে এই চিত্রটি ছিল না যে আমাদের পোশাকের বাইরে অন্যান্য পণ্যগুলোর কী অবস্থা। আসলে কোভিডকালে আমাদের ম্যাক্সিমাম পণ্যেই আসলে আমাদের যেগুলো মেজর রফতানি হয় তার সবগুলোতেই আসলে রফতানি কমেছে। আপনার ইপিবির তথ্যে দেখা যায় যে আমাদের প্রায় 20টি পণ্য যেগুলো আসলে কিছুটা প্রবৃদ্ধি দেখা দিয়েছে, আর এর বাইরে 21টি পণ্য আছে যেগুলো আসলে সব নেগেটিভ। এবং তার মধ্যে পোশাক খাতের পণ্য যেমন আছে, চিংড়ি মাছ আছে, শাকসবজি আছে, সিরামিক প্রোডাক্ট, চামড়াজাত পণ্য,
টেরি টাওয়েল, গলফ শ্যাফট, তারপরে নিট ফ্যাব্রিক্স, ফার্নিচার, রাবার, এগুলো রপ্তানি কমেছে। তো বৈচিত্র্যকরণ প্রেক্ষাপটটা যেটা আসলে আমি বলতে চাচ্ছিলাম যে বৈচিত্র্যকরণের অবস্থাটা আমাদের একেবারে খারাপ না, কিন্তু এই কোভিড প্রেক্ষাপটে সেই বৈচিত্র্যকরণটাও আসলে ব্যাহত হয়েছে। বদরুল আলম, এবার যদি বলেন যে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বা এখানে রপ্তানি বৃদ্ধি করতে আমরা আরএমজি সেক্টরের মধ্যেই আসলে ওই সেক্টরটার মধ্যেই পণ্য বৈচিত্র্যকরণের দিকে কিভাবে জোর দিতে পারি? জি, এই প্রশ্নটির জন্য আপনাকে ধন্যবাদ। কারণ হচ্ছে গিয়ে আমাদের ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যকরণ বা বহুমুখীকরণ বিষয়টাকে আমরা দুটো ভাবে আসলে বিশ্লেষকরা বা ব্যবসায়ীরা দেখে থাকেন। একটা হচ্ছে কি যে ওভারঅল রপ্তানি ঝুড়িটা বা এক্সপোর্ট বাস্কেটটাকে ডাইভার্সি করা, আরেকটি হচ্ছে গিয়ে উইদিন আরএমজি পোশাক খাতের মধ্যেই আরও বৈচিত্র্যময় করা। আমাদের কিছু তথ্যপাত্র যদিও সেগুলো জানে, কিন্তু যতবারই শুনি একটু অবাক লাগে। সেটা হচ্ছে গিয়ে যে যেমন আমাদের পোশাক রপ্তানি হয় $30 বিলিয়ন, তার মধ্যে আপনার 10টি পণ্য, যে 10টি পণ্য আমরা আসলে বলেছি, আপনি আমাদের রিপোর্টের ভিতরেও বলা আছে যে আমাদের পোশাক রপ্তানি যা হচ্ছে তার 1/3 বা 1/3 বা 34% হচ্ছে গিয়ে এই 10টি পণ্য। তো তার মানে কি আমরা অন্য কোনো পণ্য তৈরি করতে পারি না? পারি। অনেক ভ্যালু অ্যাডেড প্রোডাক্টও আমরা করছি, কিন্তু সেটার বাজার বলেন বা সেটার চাহিদা বলেন, সকল প্রেক্ষাপটে সেগুলোর গ্রোথটা অত বেশি না। সেক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পণ্যের কথা বলা যায়, যেমন ডেনিমের হাই ভ্যালু কিছু প্রোডাক্ট আছে, তারপরে স্যুট আছে। যে স্যুট আমাদের এখন ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের স্যুট আমরা তৈরি করছি। আমাদের বেশ কিছু কারখানা এখানে আছে যেগুলোতে স্যুট তৈরি হচ্ছে। কিন্তু এই কোভিড প্রেক্ষাপটে দেখেন সার্বিকভাবেই কিন্তু মানুষের মৌলিক চাহিদা হলেও, যেহেতু বাইরে চলাফেরা বলেন, কেনাকাটা বলেন, সব কিছুই যেহেতু ব্যাহত হয়েছে, তো সেই কারণে আমাদের যে পোশাকের যে বৈচিত্র্যকরণ, পোশাক পণ্যের মধ্যে যে বৈচিত্র্যকরণ, সেটাও ব্যাহত হয়েছে। কিন্তু মূলত আপনার যে প্রশ্নটা যে আমাদের আসলে বৈচিত্র্যকরণের কী পরিস্থিতি উইদিন আরএমজি রেঞ্জ, সেখানে আমাদের ডেভেলপমেন্ট ভালো। এবং সেখানে একটা নতুন ফেনোমেনা হচ্ছে গিয়ে আপনাকে একটু বলে রাখি, আমরা রিপোর্টের মধ্যেও যদি বলেছি যে আমাদের টি শার্টের ক্ষেত্রে আমরা বিশ্বে চ্যাম্পিয়ন, মানে সবচেয়ে বেশি 1 নাম্বার প্রোডাক্ট, মানে চ্যাম্পিয়ন হিসাবে আমাদেরকে বিবেচনা করা হচ্ছে টি শার্টের ক্ষেত্রে। এবং আমাদের মোট রফতানির দেখা যাচ্ছে $5 বিলিয়ন হয় হচ্ছে টি শার্ট। কিন্তু এখানে একটা জিনিস একটু আবার পরিষ্কার করা দরকার, যে এখানে যে 10টি পণ্যের কথা বলা হয়েছে সেটি 10টি এইচএস কোডের ভিত্তিতে। এই এক একটি এইচএস কোডের ভিতরে নানান হাজার ধরনের প্রোডাক্ট আছে। মানে টি শার্ট বলতে শুধুমাত্র আমি রাউন্ড নেক টি শার্ট সেটা যেমন না, আবার পোলো টি শার্ট আছে, এবং সেখানে ভেস্ট আছে, আন্ডারগার্মেন্টস আছে। কিছু কিছু আন্ডারগার্মেন্টসের যে টপসের ভার্সনটা, সেটাকে আবার টি শার্টের মধ্যেই ফেলা হয়। তো এই নিট পণ্যে আমাদের ক্যাপাসিটিটা অনেক ভালো, যেটা আসলে মূলত বলতে চাচ্ছি। কিন্তু আজকাল যেটা, ওই যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের প্রসঙ্গ যেহেতু আসলেন, আজকাল সিনথেটিক বা কৃত্রিম সুতা কাপড়ের পোশাকের চাহিদা বাড়ছে, যেখানে বাংলাদেশের দখলটা এখনও অত শক্ত না। আমরা ধীরে ধীরে সেই অবস্থায় যাচ্ছি। আমাদের সিনথেটিক সুতা এবং সিনথেটিক কাপড় তৈরির অনেকগুলো মিল সামনে আসবে, এখন হচ্ছে। সেই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা যত দ্রুত ডেভেলপ করবে, আমাদের এই সিনথেটিক বা কৃত্রিম সুতা কাপড়ের পোশাকের যে বাজার, সেটা ধরার পথে আমরা অগ্রসর হতে পারবো। আপনার আলোচনার সাপেক্ষে আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ফ্যাশনেবল প্রোডাক্ট যেটা আছে, যা বড় বড় বিশ্বের ফ্যাশনেবল ব্র্যান্ড যেটা আছে, যারা ভিয়েতনাম কিন্তু এই ধরনের ব্র্যান্ডকে কাপড় দিচ্ছে বা পোশাক তৈরি করছে, আমাদের অবস্থাটা কি? আমাদের ওই ডিজাইন বা ওই ধরনের পোশাক তৈরি করার সক্ষমতাটা কতটুকু, বা আমাদের এখানের বৈচিত্র্যকরণ বা বিষয়টা আসলে কতটুকু অগ্রসর হতে পেরেছি আমরা? এখানে আমাদের ইন্ডাস্ট্রির যে আপনার ধরন, এবং শুরু থেকেই আমরা লো ভ্যালু প্রোডাক্টটাই বেশি করছি, এবং সেটা আসলে তৈরি করতে যেমন সময় কম লাগে, পাঠাতে সময় কম লাগে, এবং আপনার ফ্রিকুয়েন্টলি ব্যবহার হয়। মানুষ আন্ডারগার্মেন্টস রেগুলারলি ব্যবহার করে, বা টি শার্টটা উনি 5 দিন ব্যবহার করে ফেলে, পশ্চিমা দেশের যে ক্রয় অভ্যাস বা প্যাটার্ন, তাতে 2 মাস ব্যবহার করে, টি শার্টটা আর ব্যবহার করে না। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে হাই ভ্যালু প্রোডাক্ট, একটা স্যুট কিন্তু মানুষ একবার পরে ফেলে দেয় না। তারপরে হচ্ছে গিয়ে আপনার ব্র্যান্ডেড বিভিন্ন, আমরা যেমন আমাদের প্রতিবেশী দেশেও দেখি যে ওখানকার নিজস্ব নকশাকার বা ডিজাইনার আছে, যারা কিনা অনেক সেলিব্রিটিদের ডিজাইন ব্র্যান্ডেড পোশাক তৈরি করে, সেগুলো রিলেটেড মডেল, র্যাম্প মডেল শো পর্যন্ত ওখানে হয়। বাংলাদেশেও ওই জায়গায় বাংলাদেশি কেন ডিজাইনার দেখা যায় না? তার কারণ হচ্ছে গিয়ে আমাদের যে প্রোডাকশন বেস, সেটার যে শুরুটা, সেটা ছিল মূলত বাল্ক।
বা আপনার বড় পরিমাণে যেসব লার্জ কনজাম্পশন হয় সেই সব পণ্যের উৎপাদনের দিকেই আমাদের শুরুর দিকে ঝোঁক ছিল, যে সক্ষমতাটাই আমাদের বেশি। তার মানে কোনোভাবেই এইটা না যে আমরা ওই ব্র্যান্ডেড বা ওই হাই ভ্যালু প্রোডাক্টটা তৈরি করতে পারি না বা আমাদের ওই ধরনের ডিজাইনার থাকতে পারে না। যেটা হচ্ছে কি, যেহেতু ইন্ডাস্ট্রির প্র্যাকটিস বা দীর্ঘদিনের চর্চাটাই এটা, সেই কারণে আপনার এইটা ওই জায়গার সক্ষমতাটা আমাদের এখনও দৃশ্যমান না। কিন্তু এটা জেনে আপনারা খুশি হবেন যে আমাদের দেশেই এখন ফ্যাশন ডিজাইনার তারা এই ধরনের কাজ শুরু করেছেন, এবং এই যে প্রোডাক্টগুলো যেগুলো আসলে হাই ভ্যালু, সেগুলোর যে কনজাম্পশন সেগুলো আসলে খুব ছোট পরিমাণে হয়। দেখা গেল একটা কারখানা 1,00,000 পিস পোশাক উৎপাদন করে, এখন সে 5,000 পিসের অর্ডার নিতে গেলে সেটা তার কস্ট এফেক্টিভ হবে না কোনোভাবেই। এই কারণে ওই বড় কারখানাটা এই অর্ডারটা ধরতেও যায় না, ধরার ওই প্রয়োজনও নাই, তার ইচ্ছাও নাই, কারণ সেটা কস্ট এফেক্টিভ হবে না, তাকে তার রিটার্ন অন ইনভেস্টমেন্টও আসবে না। যেটা হচ্ছে গিয়ে এখন ছোট ছোট কিছু কারখানা গড়ে উঠছে নানান জায়গায়, যেমন স্যুটের কথা একটু আগে বললাম, তারপরে লঞ্জারি প্রোডাক্ট, ভীষণ রকমের হাই ভ্যালু লঞ্জারি প্রোডাক্ট, ভিক্টোরিয়া সিক্রেট, এদের প্রোডাক্ট বাংলাদেশে এখন তৈরি হচ্ছে, কিন্তু আমরা আমাদের মার্কেটেও দেখি না, বিদেশেও হয়তো বা এখনও অত প্রমিনেন্ট জায়গা করে নিতে পারেনি, কিন্তু ওগুলো তৈরি হচ্ছে এবং সেগুলোর ডিজাইনারের সক্ষমতা, আমাদের ডিজাইনের সক্ষমতা আমাদের আছে। হ্যাঁ, এক্সপোজারটা বা প্রচারণাটা ওই পর্যায়ে যায় না, কারণ ওই যে বললাম 85%ই আমরা করি যেগুলো লো এন্ড প্রোডাক্ট, তো সেইটার আলোচনায় আমরা বেশি করি। কিন্তু হ্যাঁ, আসার খবর যে ওগুলো গ্র্যাজুয়ালি পর্যায়ক্রমে ওগুলার উন্নত হচ্ছে। আপনার প্রতিবেদনের একটা জায়গায় আপনি উল্লেখ করেছেন বিকেএমই এর সূত্র থেকে, সেটা হচ্ছে যে কোভিডকালে যতটুকু বিক্রি হয়েছে অনলাইনে হয়েছে। তো অনলাইনের এই যে বিক্রি করার সক্ষমতা বা অনলাইনে বিক্রি করার যে মেকানিজমটা, এটা আসলে আমাদের দেশের ইন্ডাস্ট্রি আসলে কতটা ধরতে পারছে এখন? ধরতে পারছে, এটার কিছু সহজাত বা স্বাভাবিক গতি প্রকৃতি আছে। জিনিসটা যেটা হচ্ছে কি, যে আমরা একটা এমনিতেই তো ই কমার্স বা অনলাইনে কেনাকাটার একটা চর্চা আমরা গত 1 দশকে দেখছি যে ধীরে ধীরে বিশ্বের সব অঞ্চলেই আস্তে আস্তে গ্রো করছে, যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মটা বিশ্বব্যাপী অনেক বেশি অ্যাডভান্সড। আমরাও সেই দিকে আছি, হয়তো বা অত ভালো অবস্থায় না থাকলেও আমরা সেই পথেই আছি। তো যেটা হচ্ছে গিয়ে যে কিছু অর্ডার আমরা অনলাইনে সরাসরি দিতে পারছি না। আসলে সরাসরি হচ্ছে গিয়ে আমি আমরা যদি একটা ব্র্যান্ডের নাম আসলে এখানে আলোচনায় না নেওয়াই ঠিক, ধরে নিলাম যে এবিসি একটা পশ্চিমা ব্র্যান্ড, সেই ব্র্যান্ড সে আমদানি করে বাংলাদেশের কোনো একটা কারখানা থেকে। তো সেই এবিসি ব্র্যান্ডের কাছ থেকে এখন অনলাইনে যারা বড় প্ল্যাটফর্ম, সেই ধরেন XYZ প্ল্যাটফর্ম, সেই XYZ প্ল্যাটফর্মটা সেই এবিসির কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে তারা অনলাইনে সেল করছে, সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারছে না বা সেই যোগাযোগটা হচ্ছে না। তো আমাদের সম্ভাবনার জায়গাটা ওইটাই, যে একটা ভার্চুয়াল প্লেস, যেটা ভার্চুয়াল মার্কেট আসলে নিজস্ব ডেভেলপ করা, সেটা জাতীয় উদ্যোগে হতে পারে, বেসরকারি খাতের উদ্যোগেও হতে পারে, ডেভেলপ করা, যাতে করে ওই যে মিডিয়া না হয়ে সরাসরি আমরা অনলাইনে প্রোডাক্টটা সেল করতে পারি। এটার কিছু কোম্পানির বা প্রতিষ্ঠানের নিজস্ব বিপণন সক্ষমতারও এখানে একটি বিষয় আছে। আমাদের যারা উদ্যোক্তা তারা ম্যাক্সিমামই ফার্স্ট জেনারেশন, এখন সেকেন্ড জেনারেশন আসতে শুরু করেছেন, তারা এই ডিজিটাল প্ল্যাটফর্মটা সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহল। তারা দেখা যায় আজকাল অনেক ব্যবসায়ী আছেন যাদের সন্তানরা ব্যবসায় ঢুকছেন, তারা ঢুকেই যেটা করছেন যে তারা একটা ওয়েবসাইটে বা ফেসবুক, আজকাল টুইটার বলেন, নানান দিকে তাদের পণ্যটা বিপণন করতে শুরু করেছেন। এই যে শুরুটা, এগুলোও আসলে সেই অনলাইন কেনাকাটার একটা পথ তৈরি করে দিচ্ছে, এবং এই কোভিডের পরে এই জিনিসটা আরও অনেক বেশি ত্বরান্বিত হয়েছে। হ্যাঁ, আমাদের অনলাইনে আমাদের কিছু রপ্তানি হয়েছে অনলাইনে হয়েছে বলেই, এই কথাটা ব্যক্তিগতভাবে আমি পুরোপুরি একমত না যে অনলাইনে কিছু ছিল বলেই আমাদের রপ্তানি হয়েছে, এটা হয়তো বা ওনারা কিছুটা বেশি বলেছেন। তবে হ্যাঁ, এই সময়ের মধ্যে এই পরিস্থিতির বাধ্যবাধকতার কারণে অনেক প্রোডাক্ট, যেমন ওই বললাম এবিসি, XYZ, এসব কোম্পানির কাছ থেকে যারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে পণ্য কেনা বেচা করে, তারা নিয়েছে, এবং সেইটাই আসলে ওনারা বলতে চেয়েছেন যে এখন কিছু পণ্য অনলাইনেও বাংলাদেশে পণ্য পাওয়া যাচ্ছে, যেটা বড় বড় ব্র্যান্ড সেল করছে। একটা কথা শোনা যাচ্ছিল যে কোভিড পরিস্থিতি যখন শুরু হলো বা কোভিড পরিস্থিতির মাঝামাঝি, যে ডিসেম্বর নাগাদ হয়তো পোশাক খাত বা সব কিছু ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু এখন যেমন বলা হচ্ছে যে করোনার সেকেন্ড ফেজে আছে বাংলাদেশ। তো এরকম একটা অবস্থায় আপনি কি মনে করছেন যে বাংলাদেশের তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়াতে কত সময় নিতে পারে? এটা আসলে আমি আমাদের খাত সংশ্লিষ্ট যারা আছেন তাদের সুর মিলিয়ে বলতে হয় যেটা আসলে সম্পূর্ণ অনিশ্চিত।
কারণ আমরা ইভেন আপনার পশ্চিমা দেশগুলোও ভেবেছিল যে সেকেন্ড ওয়েভের খুব একটা শঙ্কা বা ওইভাবে খুব একটা মাথা ব্যথা দেখা যাচ্ছিল না, কিন্তু এখন সেকেন্ড ওয়েভ নিয়ে ভাবতে হচ্ছে। কারণ যেসব রিটেল স্টোরগুলোতে বাংলাদেশের প্রোডাক্টগুলো বেচা হয় সেগুলা হয়তো বা কিছু ওপেন হয়েছিল, কিন্তু ওপেন হওয়ার পরেই এখন যখন দেখা যাচ্ছে আবার সেকেন্ড ওয়েভ, তখন তারা সেগুলো আবার শাটডাউন করে বা পার্শিয়ালি অপারেশন চালিয়ে। সো আমাদের যে স্বাভাবিক বলতে আমরা আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আপনার কেনাকাটা সেই ভলিউমে কেনাকাটাটা আবার কবে হবে সেটা একেবারেই অনিশ্চিত। হ্যাঁ, খাদ্য সংশ্লিষ্টরা বলছেন যে আগামী বছরটা লেগে যাবে, মানে অ্যাটলিস্ট আগামী মে জুন পর্যন্ত দেখতেই হবে। এখানে আরেকটা সমস্যা, এই অনিশ্চয়তাটার আরও একটা বড় কারণ আসলে এই পরিসংখ্যানগুলো খুব অবাক করা। যেমন হচ্ছে গিয়ে সেই 1/3 যে প্রোডাক্ট, আমাদের যে রপ্তানির 1/3 প্রোডাক্ট, তা যায় কেবল 20টি দেশে। এবং আপনি অবাক হবেন, না 1/3 না, 1/3 বেশি, এটা 50-60% হবে। 2টি দেশে যায় 1/3, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। আমি কেন এই দুটো দেশের নামের কথা উল্লেখ করলাম, আপনি এই মুহূর্তে জানেন নিশ্চয়ই যে কোভিডের পরিস্থিতি জার্মানিতে কি, ইউএসএতে কি। তো সেখানে যদি এই অবস্থা হয়, আমাদের তো সেই বাজারের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ঘুরে দাঁড়ানোর জন্য। এখানে আরেকটা, সেই যে আপনাকে একবার অল্প করে বলেছি যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেমন জরুরি, মার্কেট ডাইভার্সিফিকেশনটাও জরুরি। কারণ কোভিড তো এখন বৈশ্বিক সমস্যা, কোন বাজারে কতটুকু চাহিদা এটা আসলে নির্ভর করছে যে এক বাজারে কোভিড হয়ে গেল, এই বাজারে কোভিড শেষ হয়ে গেল, তারপর আর একটা বাজারে দেখা গেল। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যদি বাজারটা বৈচিত্র্যময় হতো, আজকে দেখা যাচ্ছে যে আমাদের ইউএস জার্মানির উপরেই ভরসা করে থাকতে হচ্ছে, কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়ার দিকে আমরা যদি চায়না, ভারত, এশিয়ার দিকে তাকাই, দেখা যাবে যে আমাদের সবচেয়ে বেশি রপ্তানি কমেছে এই জায়গায়। চীন এবং ভারতে আসলে আমাদের এই লাস্ট প্রান্তিকে সবচেয়ে বেশি রপ্তানি কমেছে। এখন আমি যদি ইউএস এবং জার্মানির বাজারে আমার কমে যেত, যেটা কমেনি লাস্ট প্রান্তিকে, কিন্তু যদি কমে যেত, আর যদি আমাদের এশিয়ার এই চায়না, ভারতে এই সব জায়গায় বেড়ে যেত, তাহলে একটা ব্যালেন্স হতো। আমরা বলতে পারতাম যে না, আমাদের এই বাজারটা ভালো না, ওই বাজারটা ভালো। তো সেটা আসলে বলা সম্ভব হচ্ছে না, এই কারণেই এই জিনিসটা অনিশ্চিত যে আমরা আসলে কবে আগের জায়গায় ফেরত আসতে পারবো। তবে হ্যাঁ, গ্র্যাজুয়ালি আমাদেরকে অবশ্যই এই দুটো বাজার কেন্দ্রিক বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হবে। কোভিড মোকাবেলা বলেন, বা শিল্প টিকিয়ে রাখা বলেন, বা অর্থনৈতিক উন্নয়ন বলেন, যে কোনো স্বার্থে। বদরুল আলম, আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণের জন্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আশা করছি সকল প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশের তৈরি পোশাক খাত আবার ঘুরে দাঁড়াবে। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত থাকছি বণিক বার্তার ডিজিটাল মাধ্যমে। সর্বশেষ খবরের আপডেট পেতে চোখ রাখুন www.bonikbarta.net এই ওয়েবসাইটে। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত থাকুন বণিক বার্তার ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউব চ্যানেলে। করোনা পরিস্থিতিতে সচেতন থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।